নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বাংলা সফর করলেন। তিনি কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক ভূ রাজনৈতিক কৌশলগত দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের জন্য, ভারতের নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। এই বৈঠক আগেই হওয়ার কথা ছিল, অপারেশন সিন্দুরের জন্য পিছিয়ে যায়। কিন্তু এটাই প্রথম নর্থ ইস্ট কিংবা পশ্চিমবঙ্গে। এর আগে এই সিসিসি মিটিং ভোপালে হয়েছে মধ্যপ্রদেশে। সিসিসি মিটিং কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, যেটা গতদিন সম্পন্ন হলো। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস অনিল চৌহান, নৌ, বায়ুসেনা এবং পদাতিক বাহিনীর প্রধানরা। সাথে ছিলেন পদাতিক বাহিনীর 7 কমান্ড্যান্ট, বায়ুসেনার 7 কমান্ড্যান্ট এবং নৌসেনার 3 কমান্ড্যান্টরা। মোট 17টি কমান্ড্যান্টরা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এই মিটিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই সফর আর 5টি সফরের মতো নয়। তিনি এর আগে রাজনৈতিক মিটিং করতে এসেছেন, প্রকল্প উদ্বোধন করতে এসেছেন, কিন্তু এবারের মিটিং সম্পূর্ণ অন্য। এবারের মিটিং বাংলাদেশ, চীন, আসাম, নেপাল, ভুটান এবং আমেরিকার কথা মাথায় রেখে। এই মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে সেটা হলো এই নর্থ ইস্টে প্রতিরক্ষা দপ্তরের কোথায় খামতি আছে, কোথায় ঘাটতি আছে, কতটা ইমপ্রুভ করা যেতে পারে। এবং এই মিটিংয়ে নিশ্চয়ই আলোচনা হয়নি যা তৃণমূলের ভাবনায় এই মিটিং হয়নি। এখানে তৃণমূলের কোনো রাজনীতি আলোচনা হয়নি, বা কুণাল ঘোষ কি বলেছে সেটাও এখানে আলাপ হয়নি। মমতা ব্যানার্জি হয়তো বলতে পারেন 200 সৈন্য পালিয়ে গিয়েছে তাকে দেখে, অথবা ব্রাত্য বসু বলতে পারেন ভারতীয় সেনা আর পাক সেনা একই। এ নিয়ে আলাপ হওয়ার কথা নয় এই মিটিংয়ে। এই মিটিংয়ে তখনই হলো যখন ইউনূস বলতে পারে নর্থ ইস্ট ল্যান্ডলক, যখন বাংলাদেশ তাদের নূতন বন্ধু খুঁজে পেয়েছে পাকিস্তানকে, বড় ভাই হিসেবে পেয়েছে পাকিস্তানকে। এই মিটিং তখনই হচ্ছে যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলতে পারেন যে নর্থ ইস্ট থেকে ভারতের ভিতরে আমরা আঘাত করব। যখন তিনি বলতে পারেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যে আমরা পারমাণবিক বোমা দিয়ে পৃথিবীর অর্ধেককে ধ্বংস করে দিব। এই মিটিং তখনই হচ্ছে যখন আমেরিকান সেনারা পার্বত্য চট্টগ্রামে অবস্থান করছে এবং ইউনূসকে ক্ষমতায় এনে ধীরে ধীরে তারা সেন্ট মার্টিনের দখল নিতে চাইছে। এই মিটিং তখনই হচ্ছে যখন ইউনূস সরকার বলতে পারেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, 4 দিনে কলকাতা দখল করব। হাজার দুষ্কৃতিকারী, টেররিস্ট জেল থেকে মুক্তি দিয়েছে। এই মিটিংটা তখনই হচ্ছে যখন মণিপুরে আমেরিকা কিংবা চীনের মদতে সন্ত্রাসী ঢুকানো হতো এবং যা ভারত অলরেডি কন্ট্রোল করে ফেলেছে। এই মিটিংটা
ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্যেই যেটা হচ্ছে এসসিও মিটিংয়ের পর 7 বছর পর ভারত গালওয়ান ক্লাসের কথা বলেনি, সেটা মাথায় রেখেই শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হয়েছিলেন এসসিও মিটিংয়ে এবং নূতন করে একটা শক্তির উদ্ভাবন হতে চলেছে, যেটা ভারত, চীন, রাশিয়া ট্রয়কিয়া, যা কিনা ইউরোপ এবং আমেরিকার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ব্রিক্সের হাত ধরে, এসসিওর হাত ধরে, রিসেফের হাত ধরে হয়তো ডলারাইজেশন হতে চলেছে, ডলার উৎখাত হতে চলেছে। এই মিটিংটা এজন্যই গুরুত্বপূর্ণ। এই মিটিংটা বার্তা দেওয়া হচ্ছে আমেরিকা, চায়না, বাংলাদেশ, অবশ্যই মমতা ব্যানার্জি। চায়নাকে বুঝিয়ে দেওয়া যে আমরা গালওয়ান ক্লাসের কথা বলিনি, বন্ধুত্ব আমরা এগিয়ে নিব, কিন্তু গালওয়ান ক্লাসের কথা মাথায় রেখে। যারা ভারতে অবস্থান করেন, জর্জ সোরোজের সেই পেটুয়া বাহিনী, তাদের তিনি বার্তা দিয়েছেন মণিপুরে দাঁড়িয়ে। आज मणिपुर की इस धरती से मैं नेपाल के मेरे साथियों से भी बात करूंगा। हिमालय की गोद में बसा नेपाल भारत का एक मित्र है, करीबी दोस्त है। हम साझा इतिहास से जुड़े हैं, आस्था से जुड़े हैं, साथ मिलकर आगे बढ़ रहे हैं। मैं आज नेपाल में अंतरिम सरकार की प्रधानमंत्री के रूप में पदभार संभालने पर 140 करोड़ भारतवासियों की तरफ से श्रीमती सुशीला जी को हार्दिक बधाई देता हूं। मुझे विश्वास है कि वे नेपाल में शांति, स्थिरता और समृद्धि का मार्ग प्रशस्त करेगी। नेपाल की पहली महिला प्रधानमंत्री के रूप में सुशीला जी का आना महिला सशक्तिकरण का वह बहुत उत्तम उदाहरण है। मैं आज नेपाल में ऐसे हर एक व्यक्ति की सराहना करूंगा जिसने ऐसे अस्थिरता भरे माहौल में भी लोकतांत्रिक मूल्यों को सर्वोपरि रखा। যারা আশা করেছিল যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ভারতের পালা, জেনজি প্রোটেস্ট, যুব সমাজের যে প্রোটেস্ট কেপি শর্মা ওলিকে বরখাস্ত করলো, পতন আনলো, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করলো, শ্রীলঙ্কার গোতাপায়ে রাজাপাকসে সরকারকে ফেলে দিয়েছিল। সরোজের পেটুয়া বাহিনী মনে করেছিল এবার মোদিও বুঝি পালিয়ে যাবেন। তিনি অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রাইম মিনিস্টার সেই কার্কি এবং সুশীলা কার্কিকে। তিনি মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছেন। আধ্যাত্মিক, কালচারাল, সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে নেপালের মানুষ এবং ভারতের 140 কোটি মানুষের ভিতরে। সেখান থেকেই তিনি বার্তা দিতে পেরেছেন এই জর্জ সোরোজের পেটুয়া বাহিনী তারা বলতে বসেছে যে না, ভারতে এভাবে সরকার উৎখাত করা যায় না। অপারেশন সিন্দুরের পরে যে বার্তাটা বিশ্ব পেয়েছে সেটা হলো নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং ডিফেন্স সিস্টেম অফ ইন্ডিয়া। আকাশ ডিফেন্স সিস্টেম সর্বত্র প্রশংসিত হয়েছে। হাজারেরও বেশি মিসাইল, ড্রোন ছুড়েছিল পাকিস্তান। ভারতের মাটিতে পড়েছে বটে, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি, বরং রুখে দিয়েছে
আকাশ ডিফেন্স সিস্টেম। ভারতের এই মুহূর্তে 36টি রাফায়েল আছে ফ্রান্স থেকে কেনা, আরও 104টি কেনার জন্য অলরেডি টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, চুক্তি করা হয়ে গিয়েছে। এবং হায়দ্রাবাদে 2027 থেকে টাটার সাথে চুক্তি হয়েছে, এই রাফাল বিমান তারা তৈরি করবে। অন্যদিকে যেটা রাশিয়া থেকে S-400-এর 3টি কোয়াড্রন ছিল, আরও 2টি স্কোয়াড্রন আসতে চলেছে 26 এবং 27-এ। এবং রাশিয়ার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে অদূর ভবিষ্যতে S-500 ভারতের মাটিতেই তৈরি করা হবে। জনপ্রিয়তার নিরিখে নরেন্দ্র মোদী বিশ্বে সবার শীর্ষে। ইকোনমি যেটা জিডিপি বৃদ্ধির হার পৃথিবীতে 1 নম্বরে আছে। 2025-এর ফার্স্ট কোয়ার্টারে সেটা ছিল 7.8%, যেটা কিনা আমেরিকাতে 1.5 থেকে 2%। কানাডা ফ্রান্সে ইকোনমি নেগেটিভ চলছে। ইউকে ফ্রান্স টালমাটাল অবস্থা। ইমানুয়েল ম্যাক্রন এবং কেয়ার স্টোমার এদের প্রাণ অষ্টাগত। ক্ষমতায় কতদিন টিকে থাকবেন সেটাই প্রশ্ন, কিন্তু নরেন্দ্র মোদী টিকে আছেন। এই সরকারকে ডেমোক্রেটিক্যালি সরানো যাবে, অভ্যুত্থানের মাধ্যমে সরানো যাবে না। ডোনাল্ড ট্রাম্প বার্তা পেয়ে গিয়েছেন ভারত থেকে। ডোনাল্ড ট্রাম্প এই যে মিটিং হলো, এখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রতি একটা বার্তা রয়েছে। বার্তাটি হলো আমেরিকা প্রস্তুত। আমেরিকা চায়, আজকে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশে আমেরিকান সৈন্য আছে। সেন্ট মার্টিন তাদের একদিকে হাতে আসবে একদিন। তারা চায় পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের রাখাইন প্রভিন্স এবং ভারতের মিজোরাম নিয়ে নতুন একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি গড়তে চায়। তার জন্যই আমেরিকান সেনা পার্বত্য চট্টগ্রামে। ভারত নর্থ ইস্টের এই মিটিং করে এই মেসেজটা দিতে পেরেছে যে আমরা প্রস্তুত হচ্ছি, তোমরা এগিয়ে আসো, আমরা রুখে দিব। ট্রাম্প ভেবেছিল 50% ট্যারিফ আরোপ করে ভারতকে দমিয়ে দেওয়া যাবে, আদৌ দমানো যায়নি। ভারত অলরেডি বার্তা দিয়েছে, যদি কোনো সম্পর্ক তৈরি হতে হয় ভারতের সঙ্গে, তাহলে সেটা ভারতের টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা মাথায় রেখে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে। ডোনাল্ড ট্রাম্প সুর নরম করেছেন, কারণ তিনি এই 50% ট্যারিফ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন। সমস্ত পৃথিবী ধিক্কার জানিয়েছে। তার দেশেই গুডস যেগুলি আছে ভারত পাঠাতো, সেগুলির দাম বেড়েছে। ইন্ডিয়ান অর্থনীতিকে ভেঙে দিতে ডেড ইকোনমি বলার পরেও ভারত দাঁড়িয়ে আছে। ভারত জানিয়ে দিয়েছে ওই ভুট্টা বিক্রি হবে না, সয়াবিন বিক্রি হবে না, জেনেটিক্যালি মডিফাইড ফুড বিক্রি হবে না, এবং এগ্রি মার্কেট, এগ্রিকালচার এবং ডেয়ারি মার্কেট খোলা হবে না আমেরিকার জন্য। বরং রাশিয়া থেকে তেল কিনছে, চলতে থাকবে। অস্ত্র কিনছে, অস্ত্র কেনা চলতে থাকবে। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন বলতে শুরু করেছেন, নরেন্দ্র মোদী আমাদের বন্ধু, আমার ব্যক্তিগত ফ্রেন্ড হিসেবে তাকে আমি মনে করি। আমাদের সমস্যা আমরা মিটিয়ে ফেলব। কারণ ভারত, চায়না, রাশিয়া ট্রয়কিয়া এগিয়ে আসছে। ব্রিক্সের হাত ধরে ট্রাম্পের আমেরিকার অহংকার, ডলারের পতন ঘটতে চলেছে। চীনের সাথে, রাশিয়ার সাথে ভারত ব্যবসা করে নিজস্ব মুদ্রায়। রাশিয়া থেকে তেল কেনে রুবল এবং রুপির বিনিময়ে। চীন ব্রাজিলের সাথে শুরু হয়েছে, কিংবা মিডল ইস্টের অনেক কান্ট্রির সঙ্গে দেশীয় মুদ্রায়, কারেন্সিতে ব্যবসা হয়। ডি-ডলারাইজেশন হতে চলেছে, সেটা টুডে অর টুমরো হবেই হবে।
এর পরবর্তী যে বার্তাটা সেটা হলো চায়নার জন্য। তার আগে অবশ্যই বলে নেওয়া দরকার যে কেপি ওলি সরে গিয়েছে শুধু ভারত বিরোধিতার জন্য। নরেন্দ্র মোদী ঠিক বার্তাটাই দিয়েছেন। কেপি শর্মা ওলি বারবার চীনের পুতুলের মতো ব্যবহার করে ভারতের ভূখণ্ডকে নেপালের বলে দাবি করেছেন। সেই লিপুলেখ, লিম্পিয়াধুরা, কালাপানি আজকে ভারতের ভূখণ্ড। কেপি শর্মা ওলি ভারতের মানচিত্র চেঞ্জ করেছেন। এই ভূখণ্ড উত্তরাখণ্ডের নিজের ভূখণ্ড বলে দাবি করেছেন। তারপরে তাকে সরে যেতে হলো। অবশ্যই এটা যুব সমাজ তাকে সরিয়েছে বেকারত্ব, দুর্নীতি, নেপোটিজম এবং অপশাসনের বিরুদ্ধে। কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে। অন্যদিকে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চোখের জলে বিদায় নিয়েছিলেন। খালিস্তানিরা দমে গিয়েছে। নূতন প্রধানমন্ত্রীর সঙ্গে G7 মিটিংয়ে মার্ক কার্নির সঙ্গে হাত মিলিয়েছেন নরেন্দ্র মোদী। দুই দেশের অ্যাম্বাসিতে অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু, তিনি ইন্ডিয়া আউট বলে ক্ষমতায় এসেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি ফার্স্ট চায়না ভ্রমণ করেন এবং নিজের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ট্যুরিজমের মাধ্যমে ভারত থেকে কোটি কোটি ডলার ইনকাম করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু সরকার। সেই অর্থনীতি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। ভারতে এসে মোদী সরকারের সঙ্গে দেখা করেন, অর্থনৈতিক সাপোর্ট দেয় ভারত। আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে মালদ্বীপ। অন্যদিকে শ্রীলঙ্কা যখন গোতাবায়ে রাজাপাকসেকে বরখাস্ত করে, সরে যেতে বাধ্য হয়, তখন চায়নার সঙ্গে লিজ দেওয়া হয়েছিল হাম্বানটোটা বন্দরকে। চায়না সেই হাম্বানটোটা বন্দর তৈরি করেছিল। নূতন সরকার আসার পরে তিনি ইন্ডিয়া ভিজিট করেছেন এবং চায়নার সঙ্গে যে চুক্তি ছিল লিজ নিয়ে, ওই বন্দর নিয়ে যে চুক্তি ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীজি একটা কথাও বলেননি। কারণ তিনি ইউনূস সরকারকে চাননি ক্ষমতায় আসুক। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, ফিরে দেওয়ার প্রশ্ন নেই। মোদী সরকার ইউনূসকে বুঝিয়ে দিয়েছেন। যখন তিনি বলেছেন নর্থ ইস্ট ল্যান্ডলক, তখন বন্দরপথ, স্থলপথ বন্ধ করা হয়েছে বাংলাদেশের জন্য। তারা যদি কোনো গার্মেন্টস বিদেশে বিক্রি করতে চায়, ইন্ডিয়াতে স্থলপথে ঢুকবে না, ঢুকবে কলকাতা বিমানবন্দর অথবা জলপথে মুম্বাই বিমানবন্দর দিয়ে ঢুকবে। কোটি কোটি ডলার বাংলাদেশ লস করেছে। এরপরে ইউনূস সরকারের হুঁশ হয়েছে, দিল্লি না ঢাকা এখন আর বলছে না। 4 দিনে কলকাতা দখল করব এখন আর বলছে না। ভারতীয় পণ্য বর্জন করো একথা আর বলছে না। বরং উল্টে ভারতের যে টার্ম অ্যান্ড কন্ডিশন, তাতেই চাল, গম, আটা, ময়দা, ডিম, বিদ্যুৎ তারা নিচ্ছে। কাপড় তো আছেই, সয়াবিন তো আছেই, পেঁয়াজ তো আছেই। এগুলি না দিলে বাংলাদেশ চলবে না। প্রশ্ন উঠতে পারে, ভারত তো এটা ব্যবসা করছে, টাকার জন্য করছে। প্রশ্ন উত্তর আরও আছে। অন্য দেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে নিলেই তো পারে, কিন্তু ভারত থেকে কেন? কারণ স্বার্থটা এখানেই। ইউনূস গভর্নমেন্টের উপদেষ্টারা ভারতের মানচিত্র চেঞ্জ করেছিল, আজকে তারা চুপসে গিয়েছে। তারা স্থলবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। রেলপথের জন্য ইন্ডিয়ার যে সরকারের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা হল্ট করা হয়েছে। ইউনূস বুঝে নিয়েছে যে তাকে সরে যেতে হচ্ছে, ইলেকশন সামনে। কিন্তু ইউনূসের জন্য বার্তা নরেন্দ্র মোদী আসামে দাঁড়িয়ে দিয়েছেন। आदिवासियों के हक की जमीन पर डाका डाला,
बीजेपी एनडीए सरकार बनने के बाद अब उन स्थितियों को बदला जा रहा है। हेमंता जी के नेतृत्व में असम में लाखों बीघा जमीन घुसपैठियों से मुक्त की जा चुकी है। दरांग जिले में भी बहुत बड़ी जमीन से कब्जा हटाया गया है। यहां गोरूखुंटी इलाके में कांग्रेस के समय घुसपैठियों का कब्जा था। आज वो जमीन वापस ले जा चुकी है। वहां के नौजवान अब कृषि सैनिक बनकर खेती कर रहे हैं। सरसों, मक्का, उड़द, तिल, कद्दू सब कुछ वही उग रहा है। यानी जो जमीन कभी घुसपैठियों के कब्जे में थी, आज वही जमीन असम के कृषि विकास का नया केंद्र बन गई। তিনি বলেছেন যদি বাংলাদেশ সরকার অনুপ্রবেশকারী ঢুকায়, সন্ত্রাসীদের ঢুকায়, ভারত ছেড়ে কথা কইবে না। অলরেডি পুশব্যাক করা শুরু করেছে এবং বনে জঙ্গলে সমুদ্রের ভিতরে ভারত সরকার অনুপ্রবেশকারীদের ফেলে দিয়ে এসছে। শেষ পর্যন্ত বাংলাদেশ মাথা নত করে মিটিংয়ে বসছে দিল্লির সঙ্গে। কিছুদিন আগে সেই মিটিং হয়ে গেল। রিকোয়েস্ট করেছে জলে জঙ্গলে না ফেলে আমাদের হাতে ফেরত দিন। ভারত সেই মতে ফেরত দিতে রাজি হয়েছে। ফলে অনুপ্রবেশকারী যারা ইউনূস সরকার ভেবেছিল যে এটা দিয়ে কাজ চালানো যাবে, ভারতকে ঘায়েল করা যাবে, পাকিস্তানকে বড় ভাই হিসেবে পেয়েছে, কিন্তু ওই জারজ সন্তান 4 লাখ যারা এখন ক্ষমতায়, পাকিস্তানের ঔরসে যারা তৈরি হয়েছিল তাদেরকে মোদী সরকার বার্তা দিয়ে দিয়েছেন যাতে সন্ত্রাসী এবং অনুপ্রবেশকারীদের না ঢোকায় বাংলাদেশ। চীনের জন্য বার্তা সামান্যই, খুব বিচক্ষণতার সাথে। আমরা গালওয়ান ক্লাস ভুলিনি। 2014 আগে কংগ্রেসের যে ইউপিএ গভর্নমেন্ট ছিল, অরুণাচল প্রদেশ ভিজিট করতে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ভয় পেতেন। আজকে নরেন্দ্র মোদী একদম চায়নার বর্ডার পর্যন্ত রাস্তা করে দিয়েছে সামরিক সৈন্য সাজ সরঞ্জাম পৌঁছানোর জন্য। চায়না টু শব্দটিও করছে না, কারণ আগের সরকার ইউপিএ সরকার আমেরিকার মদতে লাফাতো, নাচতো, বসতো। ইন্ডিয়ান গভর্নমেন্ট, এখনকার গভর্নমেন্ট বুঝতে পেরেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য তিব্বত কিংবা তাইওয়ান কোনো ব্যাপার নয়। এ নিয়ে ইন্ডিয়ার মাথা ঘামানোর প্রয়োজন নেই। অন্যদিকে আমরা ইন্ডিয়া, আমাদের ভূখণ্ড নর্থ ইস্ট যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করব। গালওয়ান ক্লাস সেটা প্রমাণ দিয়েছিল। ইন্ডিয়ার আর্মি চোখে চোখ রেখে চায়নার সামনে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত চায়না সৈন্য সরিয়ে নিতে বাধ্য হয়, একই মতামতে আসতে বাধ্য হয়। আজকে চায়নার জন্য বার্তা এটাই যে যদি কেউ আক্রমণ করে আমরা প্রস্তুত। ভারত অলরেডি কয়েকদিন আগে মিসাইল টেস্ট করেছে, 6000, 6500 অগ্নি মিসাইল টেস্ট করেছে। এত দূরত্বে গিয়ে আঘাত করতে পারবে এবং আমেরিকা, রাশিয়া, চায়নার পরে চতুর্থ ভারতের অবস্থান। ফলে বার্তাটা সঠিক। বার্তা আরও একটা রয়েছে, সেটা হলো মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি রাজ্যপাট চালাতে পারছেন না, তিনি রাজধর্ম পালন করতে পারছেন না। কালকের এই মিটিং অবশ্যই মমতা ব্যানার্জির জন্য একটা বার্তা বহন করছে। এর আগে দুর্গাপুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বাঁচতে চাই বিজেপি তাই। অর্থাৎ মমতা ব্যানার্জি যা করছেন সেটা হলো মানুষ এখানে বাঁচতে পারছে না। তিনি যেহেতু রাজ্যপাট চালাতে অক্ষম, তাই আনসারুল্লাহ বাংলা টিমের চিফ জসিমউদ্দিন রেহমানি বাংলাদেশ থেকে আহ্বান করেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে স্বাধীন ঘোষণা করো, বাকিটা আমরা দেখে নিব।
আর তাই এই মিটিং মমতা ব্যানার্জির জন্য বার্তা এই, আপনি বিশ্রাম নিন। বিজেপি আসছে, মোদি আসছে পশ্চিম বাংলাকে ডেভেলপমেন্টের পথে এগিয়ে দিতে, বাংলার সেই রাজধানী, আর্ট, কালচার, সেই সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য, নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সভ্যতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সিভিল লিবার্টি এবং মানুষের অধিকার যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য। দর্শকবৃন্দ, আপনারা গতদিনকার ফোর্ট উইলিয়ামের মিটিং নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অনুগ্রহপূর্বক আপনারা কমেন্ট বক্সে কমেন্টে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের সাবস্ক্রাইব করতে হয়তো 1 সেকেন্ড, কিন্তু সেটা আমার জন্য, আমাদের জন্য একটা উৎসাহ, অনুপ্রেরণা। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।